অ্যাপ্লাই করতেছে, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যেন লেখার ফ্লোটা একটা খুব সুন্দরভাবে থাকে, যেন একটা স্মুথনেস থাকে। তাহলে যদি আমরা দেখি যে আমরা যখন একটা কাভার লেটার লিখবো, আমাদের বেসিক স্ট্রাকচার কি হবে। এখন যদি আমরা দেখি, আমাদের বেসিক স্ট্রাকচারের মধ্যে তিনটে জিনিস থাকবে আসলে। একটা হচ্ছে যে এটা লিখতেছি, বাইরে এটা লেখা হচ্ছে ইউ লস্ট ইউর কানেকশন, ট্রাই টু কানেক্ট, রিকানেক্ট। এটা তো দেখা যাচ্ছে না, ফোন কর দু। কারণ প্রতিটাতে কিন্তু সাবজেক্ট লাগে। সে সবার আগে কিন্তু আমাদের যারা মেল রিড করবে তারা সেটাই আগে দেখবে যে সাবজেক্ট কি বলা আছে। আর যখন আমরা কাভার লেটার লিখবো, সেখানে কিন্তু সাবজেক্ট আলাদাভাবে লেখার প্রয়োজন হয় না, ওভারঅল পুরোটা মিলেই একটা কম্পোজিশন করে লিখতে হয়। সেটাই হচ্ছে সেই তার উপরের যে অংশটুকু, সেটাই হচ্ছে তখন সাবজেক্ট লাইন হিসেবে গণ্য হয়। আর তারপরে গ্রিটিংস, মেইন বডি এন্ড ক্লোজিং। আর মেলের ক্ষেত্রে প্রথমে আমাদের সাবজেক্টের জন্য আলাদা একটা ঘর থাকে, সেটা দেওয়ার পর আমাদের গ্রিটিংস এন্ড মেইন বডি শুরু হয়। এটাই জাস্ট একটু ডিফারেন্স, কারণ কাভার লেটার পুরোটা আমরা একটা পাতায় লিখি, আর মেইল করার সময় সাবজেক্টের ঘরটা আলাদাই থাকে। তো আমাদের সাবজেক্ট লাইনে যখন আমরা লিখবো, আমাদের দুইটা জিনিসে ফোকাস রাখতে হবে, যে এমন কথা লিখবো যেন তাদের একটা অ্যাটেনশন আমরা নিয়ে নিতে পারি, আর আমাদের বিষয়ে একটা ইমপ্রেশন তৈরি করতে পারি। তো সেটা হচ্ছে এক্সাম্পল যদি দেখি যে আমরা শুরুটা কিভাবে করতে পারি এটা কাভার লেটারের ক্ষেত্রে, যে হোয়েন ভিউইং ইউর জব ডিটেলস ইট রিয়েলি অ্যাট্রাক্টস মি। যে আমি যখন আপনার জব ডিটেলসটা পড়ছিলাম, বা আপনার যখন আপনি যে বাই রিকোয়েস্টটা দিচ্ছেন, আপনার এই পোস্টটা পড়ে আমি আসলে, আমাকে খুব বেশি অ্যাট্রাক্ট করছে, যে আমি এই বিষয়ে কাজ করতে আগ্রহী, বা এই বিষয়ে আমি জানি, এটা আমি অনেক বেশি অ্যাট্রাক্ট করছে। এটা প্রথমে আপনি শুরু করে দিলেন, তার মানে প্রথমে আপনাকে একটা বললেন যে আমি এই কাজটা আমার খুব ভালো লাগছে, এটা একটা। তারপরে আই হ্যাভ অ্যান এক্সটেন্সিভ এক্সপিরিয়েন্স ইন লিড জেনারেশন এন্ড ডাটা এন্ট্রি। তো আপনার মনে করেন এটা বায়ার রিকোয়েস্ট আসছিল আপনার লিড জেনারেশনের উপর। তো আপনি তারপরে আপনার ইন্টারেস্টটা শো করলেন, যে আমার এই বিষয়ে অনেক বেশি এক্সপিরিয়েন্স আছে এই বিষয়ে, এই কাজগুলোতে। এবং আই ডেলিভার্ড মোর দেন 10,000 লিডস টু ক্লায়েন্টস উইথ ফুল স্যাটিসফ্যাকশন। আপনি সাথে একটা আপনার ইমপ্রেশন তৈরি করে দিলেন যে আমি 10,000 লিড আমার ক্লায়েন্টকে সাকসেসফুলি দিছি, বা আমি এতগুলা প্রজেক্টে দিছি। আপনি আপনার মতো করে লিখবেন, জাস্ট একটা এক্সাম্পল। জাস্ট আমাদেরকে অ্যাটেনশন নিতে হবে এবং নিজের সম্বন্ধে ইমপ্রেশন তৈরি করতে হবে। অ্যাটেনশনটা আমি কিভাবে নিলাম, যে আমি আপনার এই কাজটা দেখে অনেক বেশি আগ্রহী ফিল করছি, এই বিষয়টা বুঝাইলেন। অথবা এইভাবে আপনি এটাকে কিভাবে ডেলিভার করবেন সেটা আপনার ইউনিকনেসের উপর, আপনি এসে আরো ভালোভাবে করতে পারেন। কিন্তু মেইন বিষয় হচ্ছে এটাই, যে আপনাকে একটা অ্যাটেনশন নিতে হবে। এই অ্যাটেনশন নেওয়ার জন্যই আপনি কি করবেন, যে
একটা ভালো কথা বা দেখেই তাকে অ্যাট্রাক্ট করবে, এরকম কিছু একটা কথা বলবেন বা অ্যাটেনশন নিয়ে নেবে, এটা দিয়ে শুরু করবেন। তাহলে কি হবে, সে আপনার মেইলটা পড়বে বা সে আপনার কাভার লেটারটা পড়ার জন্য উদগ্রীব হয়ে যাবে বা আগ্রহী হয়ে উঠবে। এই জিনিসটা নেওয়া খুবই জরুরি। এই জিনিসটা যদি আমরা না করতে পারি, সেক্ষেত্রে আমাদের দেখা যাবে যে লেখাটা অন্যান্য কাভার লেটারের মতোই জাস্ট ওভারঅল একটা দেখে যাবে। কিন্তু যখনই আমরা প্রথমেই এইভাবে একটা অ্যাটেনশন নেওয়ার চেষ্টা করব, সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের পুরো মেইলটা অথবা পুরো কাভার লেটারটা তারা পড়তে পারে। আর ইমপ্রেশনটা কিভাবে তৈরি করলাম, ইমপ্রেশনটা আমি এই যে বলে দিলাম আমার একটা এক্সপিরিয়েন্স সম্বন্ধে, যে আই হ্যাভ অ্যান এক্সটেন্সিভ এক্সপিরিয়েন্স ইন লেট জেনারেশন অ্যান্ড ডাটা এন্ট্রি। এই যে আমার এক্সপিরিয়েন্সটা আমি বলে দিলাম যে আমার এটাতে আহ, অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স আছে। তারপরে বললাম যে আমি এই টাইপের কাজ এত দিন ধরে করে আসতেছি, বা এতগুলা ক্লায়েন্টকে আমি স্যাটিসফ্যাকশনের সাথে সাবমিট করছি। এই বিষয়গুলো যদি আপনার বলেন, তাহলে আপনার সম্বন্ধে একটা ইমপ্রেশন সে পাবে। এটা ক্লিয়ার তো, যে আমরা শুরুটা কিভাবে করব? কিন্তু স্যার, হ্যাঁ, মনে করেন আমাদের তো ওরকম এক্সপিরিয়েন্স নেই যে আমরা কোনো ক্লায়েন্টের কাজ করছি, তখন আমরা কি বলবো? যদি তাও সেক্ষেত্রে চাপা পিটাইতে হবে। চাপার না, মানে জাস্ট যে এই এত ধরনের কাজ এতদিন ধরে কাজগুলো করে আসতেছে বা আমি এটা সম্বন্ধে জানি, এটা বললেই হবে তো সেক্ষেত্রে। ও আচ্ছা যে আমি এর কাজগুলা এই কাজগুলা জানি, তখন সেক্ষেত্রে আমার এই যে আমি ডেলিভার দেই নাই, এটা না লিখলেও হতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা স্যার, থ্যাংকস। আচ্ছা, তারপরে আমরা যাই হচ্ছে গ্রেটিংস অ্যান্ড মেইন বডি। এরপরেই আস্তে আস্তে যে আমরা তাদের সাথে শুরুটা করবো কিভাবে। প্রথমে তো আমরা একটা ইমপ্রেশন নিলাম যে আমার মেইলটা পড়ার জন্য, যেন মেইলটা পড়ে সেই জন্য যেটা করা দরকার ছিল সেটা হচ্ছে যে তাদেরকে একটা ইমপ্রেশন দেওয়া, অ্যাটেনশন নেওয়া। তারপরের যে অংশটা আসতেছে সেটা হচ্ছে যে গ্রিটিংস অ্যান্ড মেইন বডি। এই জায়গাটা হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট, যে আমরা আসলে এখানে লিখবো কি বা কিভাবে শুরু করব। আর মেইলের ক্ষেত্রে এখান থেকে সাধারণত শুরু হয়, কারণ সাবজেক্ট লাইনটা তো আলাদাভাবে চলে গেল। আপনি সাবজেক্টে ওখানে শর্ট ডিসক্রিপশন দিবেন মেইলের ক্ষেত্রে, আর কাভার লেটারের ক্ষেত্রে সেখানে একটা সুন্দর একটা প্যারা দিয়ে আমরা অ্যাটেনশন নেওয়ার মতো লাইন লিখবো। স্যার তো আমি এখানে এই যে একটা কথা, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। স্যার আপনি যে প্রথমে যেটা আমাদেরকে বললেন আর কি, ওটা মিসিং হ্যাঁ হয়ে গেছে পরে স্যার। স্যার এই জায়গায় যদি কেউ, স্যার আমি ভুল করছি স্যার, আমি এর আগে হ্যাঁ বায়ো রিকোয়েস্টে সেন্ড করছি, এটা কপি করে করে মনে করেন যে 5-7টা দিয়ে দিছি, কোনো সমস্যা হ্যাঁ। স্যার? এরকম আমি লিখে দিছি, সেক্ষেত্রে কোনো সমস্যায় পড়বো নাকি? আহ, আসলে বিষয়টা কি, যদি একই টাইপের থাকে সেক্ষেত্রে আপনার দিলে সমস্যা নাই। আবার দেখবেন যে একই বায়ার কিনা, এই জিনিসটা একটু খেয়াল রাখবেন যে একই বায়ারকে একই জিনিস বারবার দিচ্ছি কিনা, এটা একটা। আর জব টাইটেলটা সেম কিনা, কারণ একই বিষয় সবগুলাই লিড জেনারেশন ডাটা এন্ট্রির জন্য আপনি যেটা লিখছেন সেটা নিশ্চয়ই একটু ভিন্ন টাইপের জন্য আলাদা রকম হবে। এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। ও জি স্যার, বুঝতে মানে পারছি। আপনি একই জিনিস লিখেন বারবার, সমস্যা নেই, কিন্তু কারণ আপনার টাইটেলটা তো প্রতিটাতে একটু আলাদা হয়, যে বাই রিকোয়েস্ট গুলো আসে আমাদের, অথবা যে জব আমরা যেখানে অ্যাপ্লাই করি সেটা একটু হলেও ভিন্ন হয়, সেই জায়গাতেই কিন্তু এই জায়গাতেও একটু চেঞ্জ হয়ে যায়। এই যে এখানে যেমন লিড জেনারেশন ডাটা এন্ট্রি, আই হ্যাভ ডেলিভার্ড মোর দেন 10,000 লিডস, এই বিষয়টা কিন্তু চেঞ্জ হয়ে যায় প্রতিটাতেই। এখন হ্যাঁ যদি হ্যাঁ, আপনার তা রিয়েল তো এস্টেট আসে, সেক্ষেত্রে আপনি এই জায়গাটা রিয়েল এস্টেট করলেন, তার মানে যে চেঞ্জ চলে আসলো, এটাই। আপনার ফরম্যাট সেম থাকতে পারে, বাট এই যে কথায় আপনি কোন টাইপের কাজ করছেন, সেক্ষেত্রে দেখা যায় যে আপনি লিড ইয়া নিয়ে 3 বছর ধরে কাজ করেন, সেই জায়গায় যে 10,000 লিডস এর জায়গায় 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স এটা চলে আসলো, এই যে চেঞ্জ হয়ে গেল, এটাই। মানে কিছু 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 বিষয় চেঞ্জ হ্যাঁ হ্যাঁ করতে হ্যাঁ হবে, টপিক। হ্যাঁ হ্যাঁ। মানে আপনার সেটা পুরোটাই নির্ভর করবে বায়ার কি চাচ্ছে, অথবা জবে কি পোস্ট করা আছে জব ডিটেলসে, সেটার উপর নির্ভর করবে পুরোটাই। জি স্যার, ঠিক আছে। আপনি আহ, সেই জায়গাটাতে আপনার যে প্রতিটা কাভালেটা কিভাবে ইউনিক হবে, সেটা হচ্ছে পুরোটাই জব ডিটেলস এর উপর, যে আপনার আসলে কি চাইছে। এখন যদি কেউ বলে যে আমি ভিডিও অপটিমাইজেশন, সেক্ষেত্রে আপনি যে আমি ইউটিউব ভিডিও নিয়ে কাজ করি 2 বছর ধরে, আমার এত এত ক্লায়েন্ট ছিল যাদের আমি এতগুলো ফলোয়ার নিয়ে আসছি, এই টাইপের তখন বললেন, এই যে তখন এটা সেটা আবার আলাদা হয়ে গেল, এভাবেই। জি আচ্ছা, স্যার। এরপর আমরা যদি যাই যে গ্রেটিংস অ্যান্ড মেইন বডি, এটা হচ্ছে আমাদের সাবজেক্টের পরে যে প্রধান অংশটা আসে বা মেইন অংশটা আসে, সেটা হচ্ছে যে গ্রেটিংস অ্যান্ড মেইন বডি। তো গ্রেটিংস বলতে আমরা বোঝাচ্ছি যে আমরা শুরুটা করব কিভাবে। আমরা একজন মানুষের সাথে যখন কথা বলবো, সেটার কি টাইপ হবে, যে আমরা হ্যালো স্যার স্যার দিয়ে শুরু করব, নাকি একটা ফ্রেন্ডলি মনোভাব নিয়ে শুরু করব।
সো সেটাতে যেটা আমাদের বলা হচ্ছে যে আমরা সবসময় বি ফ্রেন্ডলি অ্যান্ড শো ইউর এক্সপার্টিস। এই ওভারঅল গ্রিটিংস অ্যান্ড মেইন বডিতে আমরা দুইটা জিনিস খেয়াল রাখবো যে আমরা শুরুটা করবো হচ্ছে ফ্রেন্ডলি দিয়ে, আর মেইন বডিতে থাকবে পুরোটা আমাদের এক্সপিরিয়েন্সের কথা, বা আমরা কি টাইপের এক্সপার্টিস লেভেলে আছি সেটাকে দেখানো। তো গ্রিটিংসে আমরা শুরু করবো যে ফ্রেন্ডলি হিসাবে, সেটা হতে পারে যে হাই দেয়ার, হ্যালো। তারপরে শুরু করবো যে তারপরে লিখবো যে আই এম ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, প্রফেশনাল মার্কেটিং এক্সপার্ট, এই টাইপের কথাগুলো দিয়ে আমার এক্সপার্টিসটা আমি প্রথম দিকেই দেখে দিব যে হাই দেয়ার। হাই দেয়ার দিয়ে শুরু করবো, ফ্রেন্ডলি মনোভাব। এটা বিভিন্নভাবে হতে পারে, আপনি ডিরেক্ট তাদের নাম নিয়েও বলতে পারেন। নাম দিয়ে বললেও তারা মনে করবে যে না, অ্যাটলিস্ট সে আমার প্রোফাইলটা খেয়াল করছে, সে আমার নামটা লিখছে। তবে নামটা লেখার ক্ষেত্রে আবার একটু সাবধান হবেন যেন তাদের নামের স্পেলিংটা ভুল না হয়। এটা কিন্তু অনেকে মাইন্ড করে, এই যে নামের স্পেলিংটা ভুল লিখলো, সো কাকে না কাকে কি বললো, সেই বিষয়টা। সো আমরা যখন শুরু করব একটা কাভার লেটার বা বায়ার রিকোয়েস্ট, সাবজেক্ট লাইনের পরেই যে মেইন বিষয়টা আসবে সেটা হচ্ছে যে হাই দেয়ার বা হ্যালো। এটা দিয়ে আমরা শুরু করলে তারা ভাববে যে সে আমাকে এই সেলারটা বেশ ফ্রেন্ডলি, এর সাথে কমিউনিকেশন করতে ইজি হবে। আর সব সেলারই চায় যে সব বায়ারই চায় যে তাদের সেলারদের সাথে যেন কমিউনিকেশনটা ভালো থাকে, যেন ইজি ভাবে তাকে সবকিছু বলতে পারে। যখন যদি আমরা দেখি যে একটু অন্য টাইপের শুরু করছে, বা মানে অনেকে আছে যে প্রফেশনাল, এমন বেশি প্রফেশনাল যে ঠিকমতো আমি কথাই বলতে পারতেছি না, তারা কিন্তু সেই ক্ষেত্রে আবার বিষয়টাকে অন্যভাবে নিতে পারে যে তাদের সাথে শুধু প্রফেশনালি বলতেছে কথা, বাইরের কথা বলতে পারতেছে না। এটা একটা সমস্যা হতে পারে। আহ, যেমন আমাদের একটা উদাহরণ দেই যে আমাদের এখানে আমাদেরই একজন আছে, কাজল রয়। সে কিন্তু আসলে এই যে গ্রেটিংসটা এবং এই বিষয়টা এমন ভাবে শুরু করছে যে সে $20 কাজে $25 টিপস নিচ্ছে। এটাও সম্ভব শুধুমাত্র এই যে এই সম্পর্কটা তৈরি করার ক্ষেত্রে। যদি একটা ফ্রেন্ডলি মনোভাব তার সাথে মানে তৈরি করতে পারেন, সম্পর্ক তৈরি করতে পারেন, তাহলে $20 কাজেও $25 বা তার বেশি টিপস নেওয়া যায়। তো এই বিষয়টা খুবই বেশি ইম্পর্টেন্ট যে আপনি শুরু করতেছেন কিভাবে গ্রেটিংসটা, কারণ এখান থেকেই আপনার পরবর্তী ধাপগুলো কিন্তু শুরু হবে, যে আপনি তার সাথে কতটা ক্লোজ রিলেশনে যাবেন, বা তার সাথে তার কমিউনিকেশনটা আপনার কতটা ফ্রেন্ডলি হবে। যত বেশি আপনি কমিউনিকেটিভ হতে পারবেন তত বেশি আপনার কাজের চান্স প্লাস আপনার ফ্লেক্সিবিলিটি বাড়বে, যে আপনি ঠিক টাইমে যদি ডেলিভারি নাও করতে পারেন, আপনি সবসময় চাইবেন যে ঠিক টাইমে যেন ডেলিভারি হয়, কিন্তু কোনো কারণে যদি মিস্টেক হয় সেক্ষেত্রে আপনি এখানে এক্সট্রা সুবিধা ফ্যাসিলিটিস পাবেন যদি আপনার সম্পর্কটা ভালো হয়। সেই জন্য বলা হচ্ছে যে আপনি সবসময় ফ্রেন্ডলি হবেন, এই বিষয়টাকে জোরদার দেওয়া হচ্ছে। সো আমরা শুরু করবো কিভাবে, হাই দেয়ার অথবা হ্যালো, হ্যালো মার্টিন, হ্যালো জন, এইভাবে দিয়ে শুরু করবো সবসময়। আর এরপরে আমাদের মেইন বডিতে যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে আমাদের এক্সপার্টিস লেভেলটা। এখানে আমরা আসলে আহ, তাদেরকে দেখাবো যে আমরা আসলে এই কাজে কতটা এক্সপার্ট, কেন আমাকে কাজটা দিবেন, কারণ আমি এই বিষয়ে এক্সপার্ট। সেই এক্সপার্টটা তো যেহেতু আমাদের সবসময় পোর্টফোলিও লিংক বা আমাদের যে কাজগুলো দেখানোর সুযোগ হয় না, সেক্ষেত্রে আমরা কি করব, এখানেই আমাদের কথার মাধ্যমে আমরা লিখে দেব যে আমরা এই এই করছি বা এই এই পারি। সেই এক্সপার্টিসটা আমাদেরকে কথার মাধ্যমে দেখাইতে হবে। সো সেখানে আমরা তাহলে শুরু করতে পারি যে হাই দেয়ার, আই এম ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট বা প্রফেশনাল ইন মার্কেটিং এভাবে সেক্টর, এভাবে দিয়ে আমরা আমাদের পরিচয়টা দিয়ে দিব। বা যদি কেউ লিড জেনারেশন হয় তাহলে লিড জেনারেশন এক্সপার্ট, অথবা B2C লিড জেনারেশন এক্সপার্ট বা B2B লিড জেনারেশন এক্সপার্ট, এভাবে দিয়ে আমরা শুরুটা করব, পরিচয় দিয়ে বা দিয়ে গ্রেটিংস দিয়ে। সেখানে একটা পরিচয় থাকতে পারে, সেটা কোনো সমস্যা নাই, যে হাই দেয়ার আম অমুক, হাই দেয়ার হ্যালো আই এম অমুক, এভাবে দিলেও সমস্যা হবে না যদি আপনি আপনার ইউজার নেম বা আপনি আপনার রিয়েল নেমটা ইউজ করেন। এরপরেই আমাদের আসবে যে আমাদের ইউনিকনেসটা কিভাবে আমরা আমাদের এক্সপার্টিসটা দিচ্ছি সেটাকে ইউনিক ভাবে প্রকাশ করা। এখানে এই জায়গাটাতেই কিন্তু সবার এই যে একটা কাভার লেটার ভিন্ন ভিন্ন হয়। আমরা সবসময় বলি যে একই টেমপ্লেটে সবাই কাভার লেটার কপি করতেছে। এই যে আমরা যখনই আমাদের নিজের কথাগুলো লিখবো তখনই সেটা কিন্তু আরেকজনের থেকে আলাদা। ইউনিকনেসটা আসলে এই জায়গাতেই আসে। আমরা যখন যতই বলি যে নতুন কিছু করতে হবে, তৈরি করতে হবে, সেটা না, ফরম্যাট আপনার সেম থাকলো, কিন্তু আপনি যখন আপনার মতো করে লিখতেছেন, আপনার নিজের অভিজ্ঞতা লিখতেছেন, আপনার নিজের পরিচয় লিখতেছেন, সেটাই কিন্তু আপনার নিজস্ব ইউনিকনেস। এটাই হচ্ছে uniqueness। তো এই যে এখানে বলা হচ্ছে যে শো ইয়ার ইউনিকনেস, তার মানে আমাকে এটা এমন ভাবে লিখতে হবে, আমার জিনিসগুলাই লিখবো আমি, কিন্তু আমার মতো করে। এই যখনই আমার মতো করে লিখবো সেটাই কিন্তু একজনের থেকে আপনার আলাদা হয়ে গেল, ডিরেক্ট কোনো কপি করা না। আপনি ফরম্যাট ঠিক আছে, যে ফরম্যাট দেখতে পারেন যে এই টাইপের হয়,
কিন্তু আপনি নিজের ভাষায় যখনই লিখবেন সেটাই তখনই ইউনিক হয়ে গেল, কারণ আপনার থিঙ্কিং আর আমার থিঙ্কিং সেম না। এই জন্য ইউনিক ইউনিক করার জন্য খুব বেশি চিন্তা করার দরকার নেই, আপনি জাস্ট আপনার কথাগুলাই লিখেন, তাহলে সেটা ইউনিক হয়ে যাবে। এরপর আসবে হচ্ছে আপনার কাজ, যে আপনি কি কি কাজ করছেন সেই বিষয়কে তুলে ধরা। তারপরে হচ্ছে আপনার যে কাজগুলো আগে যে কাজগুলো ডেলিভারি করছেন, সাবমিট করছেন, এই বিষয়গুলোকে দেখানো। সো যেহেতু আমরা এখানে সবসময় পোর্টফোলিও বা আমার কাজের সবকিছু দেখাতে, রেফারেন্স দেখাতে পারি না, সেক্ষেত্রে আমরা কি করব, এই আমাদের কথা দিয়েই আমরা লিখবো মেইন বডিতে। শুরু করব যে গ্রেটিংস এর পর, যে আমি এই কাজগুলাতে এক্সপার্ট, আমি এই কাজগুলো এত বছর ধরে করে আসতেছি, আমার এতগুলা ক্লায়েন্ট আছে। এই বিষয়টা যখন দেখাবো সেটাই হচ্ছে যে শো ইয়া যে আপনার ক্লায়েন্ট বুঝতে পারবে, না আপনার বায়ার বুঝতে পারবে যে আপনি কি টাইপের কাজ করছেন। বুঝতে পারছেন বিষয়টা? একটু কথা বলিয়েন। জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা আছি এখন হচ্ছে গ্রেটিংস অ্যান্ড মেইন বডিতে। সেখানে আমরা অনেক বেশি ফ্রেন্ডলি হব, আর আমাদের এক্সপার্টিস লেভেলটা সেটা আমরা আসলে লিখে এখানে বোঝানোর চেষ্টা করব যে আমি এই টাইপের কাজগুলো এতদিন ধরে করে আসছি, আমি এই টাইপ কাজ করি। সো এখানে আমরা তাহলে ইউনিকনেসের পর আমরা দেখাবো যে আমাদের কি কাজ করে আসছে। আর আরেকটা পয়েন্ট হতে পারে যে আমি বাকিদের থেকে আলাদা কেন, এই বিষয়টা যদি আপনি তুলে ধরতে পারেন, তাহলে কিন্তু আপনার মনে করেন যে এক্সট্রা প্লাস পয়েন্ট তৈরি হয়ে গেল, যে আপনি অন্যদের থেকে বা অন্যান্য যারা সেলার আছে তাদের থেকে আলাদা কেন, এই বিষয়টা যদি আপনি এক লাইনে বা দুই লাইনে লিখে দিতে পারেন, সেক্ষেত্রে তো আপনার মনে করেন যে লাফাতে আপনার একবারে বায়ার ইমপ্রেসড হয়ে যাবে, যে হ্যাঁ এই কাজের জন্যই তাকে নেওয়া উচিত। এই বিষয়টাতে আমাদের খেয়াল রাখতে হবে। তার মানে প্রথমে হচ্ছে ফ্রেন্ডলি হব আমরা, তারপরে আমরা আমাদের যে কোয়ালিটি বা আমরা যে টাইপের কাজ করি বা আমাদের যে এক্সপার্টিস লেভেল সেটাকে শো করব, যতটা ব্রিফলি, যতটা মানে পয়েন্ট আকারে হয় বা মানে পয়েন্টেড ভাবে, পয়েন্টেড বলতে আমি পয়েন্ট আকারে লেখা বলতেছি না, মানে যতটা ফোকাসড ভাবে লেখা যায় যে আমি এই কাজ করি, ওভারঅল সবকিছু না বলে যে এই কাজগুলো করি সেগুলোতে ফোকাস রেখে যদি আমরা লিখি, মানে খুব বড় হবে না, সেটাই বলতেছি, যে পয়েন্টের আকারে, যে একবারে যা যা করি এক্সাক্ট পয়েন্ট অনুসারে লেখা, সেটা হইতে পারে। আর সাথে আমরা পাস্ট এক্সপিরিয়েন্স, যে আমি এতগুলা বায়ার কে এতগুলা কাজ ডেলিভারি দিছিলাম, তারা স্যাটিসফাইড ছিল, এটার যদি একটা লিখতেন তাহলে তাদের ট্রাস্ট লেভেলটা আরো একটু বেড়ে যাবে, কারণ আমাদের জবটা তো আবার আলটিমেটলি নিতে হবে, আলটিমেটলি নেওয়ার জন্য এই বিষয়গুলো আমাদের জরুরি। এবং শেষে লিখবো যে আমি আমার কাজে মনে করেন যে এতগুলা রিভিশন দেই, অথবা আমার একটা মেলও ভ্যালিড হয়, এই পর্যন্ত ইনভ্যালিড পাওয়া যায়নি, এই বিষয়গুলো আপনারা দিতে পারেন। অথবা বলতে পারেন যে আমি আপনাকে এত সবসময় সাপোর্টটা দিয়ে যাব, আপনার যখনই প্রয়োজন আপনি আমার কাছে এটা চেঞ্জ করে নিতে পারবেন বা রিভিশন দিতে পারবেন। এই যে এরকম কিছু একটা ফিচার আপনি দিতে পারেন যেটা আপনাকে অন্যান্য সেলাররা দেয় না, এরকম কিছু একটা আপনাকে বের করতে হবে যে অন্যান্য সেলাররা কোন জিনিসটা আপনাকে দিচ্ছে না, সেই বিষয়টা আপনি এখানে মেনশন করে দিতে পারেন। তাহলে বুঝবে যে না, অন্যান্য সেলারদের থেকে এই সেলার আলাদা, কারণ এই সেলার আমার কাছ থেকে আমি এই সাপোর্ট গুলো পাচ্ছি। এই যে আপনার এই জায়গাতে আপনাকে একটু দেখাইতে হবে যে আমি অন্যদের থেকে আলাদা কেন। এই জিনিসটা যখন আপনি দেখাবেন, তখন বায়ার ভাববে যে না, তার মানে আমার এই জায়গাটা নিলে আমি বেনিফিটেড হচ্ছে, যে এক্সট্রা একটা ফ্যাসিলিটিস পাচ্ছি, এই বিষয়টা। এরপর আমরা যখন ক্লোজিং করব, আমাদের মেইন বডি তো লেখা শেষ হয়ে গেল, যেখানে আমরা আমাদের এক্সপিরিয়েন্সটা দেখাইলাম, আমরা কি কাজ করি সেটা দেখাইলাম, এবং আহ, আমরা অন্যদের থেকে আলাদা কেন সেই বিষয়টা আমরা দেখাইলাম, সেটা আমাদের মেইন বডি অংশেই চলে গেল। এরপরে তার সাথে কিন্তু আরো থাকবে যে আমি কাজটা কিভাবে করব, এই বিষয়টাও কিন্তু থাকবে। সেটা এখন দেওয়া নাই কেন, কারণ সেটা স্ট্রাকচারের মধ্যে পড়ে না, সেটা কারণ সেটা হচ্ছে আপনি আপনার মতো করে লিখবেন। এটা হচ্ছে যদি আমরা ফরম্যাট বা স্ট্রাকচার বলি, সেক্ষেত্রে এই বিষয়গুলো আপনাকে ফলো করতে হবে, এই বিষয়গুলো রাখতে হবে। এরপর আপনি কিভাবে সেটা আহ, লিখবেন বা সেটা হচ্ছে পুরোটাই আপনার উপর নির্ভর করবে। এটা জাস্ট মেইন, যে আমরা যদি বলি যে এইগুলো মেনটেন করতে হয়, সেটা পার্ট হচ্ছে এটা। তারপরে হয়তো আপনি লিখবেন যে আমি এই কাজটা এইভাবে করব, এতদিনে করব, এই বিষয়গুলো সেটা সম্পূর্ণ আপনার উপর থাকবে, সেটা থাকবে এবং সেটা থাকবে মেইন বডিতে। বুঝতে পারছেন?
মানে এরপরও শুধু এই ফরম্যাট যদি আপনি পুরোপুরি মানে ফলো করেন সেটা কিন্তু না, এই ফরম্যাটের বাইরেও অনেক কিছু থাকবে। এটা জাস্ট দেখায় দেওয়া যে এই বিষয়গুলো থাকলে আপনার কাভার লেটারটা একটু ইউনিক হবে বা আপনারটা বায়ারকে অ্যাট্রাক্ট করবে। এর বাইরেও অনেক কথা থাকবে যেটা মেইন বডিতে আপনি লিখতে পারবেন। যেমন আপনার যে কি কাজটা চাইছে আপনি সেটা সম্বন্ধে তখন লিখবেন যে আপনার এই কাজটা আমি জুম ইনফো দিয়ে অথবা বিবিবি দিয়ে বা ইএলপিএস দিয়ে আমি এখানে এখানে ইনফরমেশন কালেক্ট করে এইভাবে আপনাকে দিব, এই কথাগুলো মেনশন থাকতে পারে। অথবা আমি এই কাজটা $এত, অন্যরা $এত নেয়, আমি $এত করে দিব 3 দিনের মধ্যে। এই জিনিসগুলো আপনার কিন্তু মেইন বডিতে থাকবে। সেগুলো হচ্ছে পুরোটাই জবের উপর নির্ভর করে, সেজন্য সেটা স্ট্রাকচার বা ফরম্যাটের মধ্যে দেওয়া নাই যে আপনি সেটা কি লিখবেন। ফরম্যাটের মধ্যে শুধু সেগুলাই দেওয়া যে বিষয়গুলো রাখলে আপনার সিভিটা একটু ডিফারেন্ট হবে, এই বিষয়টাই কাভার লেটারটা আর কি। আহ, এরপর যদি আমরা দেখি যে আমরা যখন ক্লোজিং পার্টে আসবো, মানে আমরা যখন ক্লোজ করব, শেষের প্যারার দিকে চলে আসতেছে, এটাকে বলতেছে আর কি যে ওভারঅল আমি আমার সাবজেক্ট লাইন দেওয়ার পর আমাদের গ্রেডিং মেইন বডি লেখার পর সবকিছু লেখা হয়ে গেল আমার সম্বন্ধে যে আমি প্রজেক্টটা কিভাবে করব, প্রজেক্টটা কেন করব, সেগুলো দেওয়ার পর আমার যে বিষয়টা আছে সেটা হচ্ছে ক্লোজিং। আমি যখন শেষের প্যারার দিকে আমার মানে ওভারঅল কি কি বললাম বা কি করব সেটা যখন লিখবো, সেটাই হচ্ছে আমার ক্লোজিং পার্ট, যে আমরা ক্লোজ করবো কিভাবে মেইলটাকে। তো সেক্ষেত্রে আমরা যে বিষয়গুলো খেয়াল রাখবো যে বিল কনফিডেন্স অ্যাবাউট, এই জায়গাটাতে তো আমি তো আমার সম্বন্ধে এক্সপার্ট হিসেবে অনেক কিছু বললাম, এখন আমি বায়ারকে আমার উপর বিশ্বাস জন্মাবো কিভাবে সেই বিষয়টা কিন্তু আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে যে সে আমাকে কেন কাজটা দিবে। তার মানে আমি যেগুলা পারি সেগুলো বিষয়ে একটা কনফিডেন্স দেওয়ার চেষ্টা করবো যে আমি এই কাজটাতে অনেক বেশি কনফিডেন্ট, এই টাইপের কিছু একটা কথা থাকবে। তারপরে এখানে আমি তাদেরকে এক্সট্রা ভাবে লিখতে পারি যে তারা কিভাবে এই আমার কাছ থেকে কিভাবে সুবিধাগুলো লাভ করবে, এই বিষয়টা আমি তাদেরকে একটু বলতে পারি, ক্লু দিতে পারি। এখানে পুরোপুরি ওভারঅল এখানেও ডিটেলস আমরা লিখবো না, কারণ আমরা যা ডিটেলস লেখা সেটা আমরা মেইন বডিতে লিখবো। ক্লোজিং এ আমরা আবার তাকে রিমাইন্ড করে দেওয়ার জন্য, আবার তাকে মনে করিয়ে দেওয়ার জন্য যে বিষয়গুলো হবে, সেই বিষয়টা হচ্ছে ক্লোজিং এ আমরা খেয়াল রাখবো। যে ওভারঅল আমি তাকে দিব যে হ্যাঁ এই কাজটাতে আমি অনেক বেশি কনফিডেন্ট, হ্যাঁ আমি এই কাজটা করতে পারবো, এই টাইপের কিছু একটা কনফিডেন্স শো করতে হবে আমার, যে আমি হ্যাঁ এই কাজটা আমি এতগুলা করছি, এটা ইজিলি আমি আপনার কাজটা করে দিতে পারবো ওই দিন সময়ের মধ্যে। এই টাইপের একটা কনফিডেন্স তাকে দেখাইতে হবে, তাহলে সে নিজেও কনফিডেন্স পাবে যে না এই সেলারকে দিলে আমার কাজটা হবে। তারপর যে তারপর দেখাবো যে সে যদি আমার কাছে নেয় কাজটা, তাহলে সে কি কি সুবিধা পাবে, যে আপনি যদি আমাকে এই কাজটা দেন তাহলে আপনি এই এই সুবিধাগুলো পাচ্ছেন বা এই জিনিসটা আপনি এতদিনের মধ্যে পাচ্ছেন, এইরকম একটা কিছু দিয়ে তাকে আমি আরো বেশি অ্যাট্রাক্টেড করব যে আমাকে এই কাজটা দেওয়ার জন্য। যে সে কি কি সুবিধা পাচ্ছে সেটা আমরা এক লাইনে বা ছোট্ট করে এই ক্লোজিং এর দিকে আবার তাকে রিমাইন্ড করে দেওয়ার জন্য আমরা পয়েন্ট আকারে তুলে ধরবো। এরপরে আসবে যে আরেকটা বিষয় যদি আমরা অ্যাড করি তাহলে তো খুবই ভালো, যে আমি আমার ক্লায়েন্ট বা আমার বায়ার যে কাজটা দিচ্ছে আমি সেটাতে আমি হচ্ছে কনসার্ন অনেক বেশি সচেতন, বা আমি সেটা কিভাবে করব মানে তার প্রতি আমার একটা ট্রাস্ট দেখানোর জন্য আমি দেখাবো যে আমি হ্যাঁ আপনি যে কাজটা করাতে চাচ্ছেন সেটা আমি অনেক ভালোভাবে করব, এরকম একটা বা আমার একটা কেয়ারিং মনোভাব, আপনার বিষয়ে যে কেয়ার করবে আপনি নিশ্চয়ই তাকে একটা রেসপেক্ট বা তার প্রতি আপনারও একটা কেয়ারিং বেড়ে যাবে। এই বিষয়টা দেখানোর জন্য আমি কি দেখাবো যে আমি আপনার এই কাজটা বিষয়ে অনেক বেশি কনসার্ন এবং আমি চাই যে আপনার কাজটা ভালোভাবে হোক। এই বিষয়গুলা আমি আমার এই ক্লোজিং পার্টে লিখবো। তাহলে একজন বায়ার মনে করবে যে না সে আসলেই চাচ্ছে যে আমার কাজটা ঠিক মতো হোক। তার মানে যখন এই বিষয়গুলা আমি খেয়াল রাখবো, তার মানে বায়ার তো আমার কাজ দিতে এমনি যে একটা মানে ইন্টারেস্ট শো করবে যে আমার সেলারটা আমার বিষয়ে আমার কোম্পানির বিষয়েও এত বেশি কনসার্ন, তার মানে সে তো কাজটা ভালোভাবে করবেই, এই যে কনফিডেন্সটা চলে আসবে। তার মানে আপনি ক্লোজিং পার্টে যদি আপনি এই বিষয়গুলো লিখেন বা এই বিষয়গুলো যদি আপনি তুলে ধরতে পারেন তাহলে কিন্তু আপনার বিষয়ে একটা কনফিডেন্স চলে আসবে অলরেডি বায়ারের। এটা কি বুঝতে পারছেন যে শেষের দিকে আমরা কি করতে পারি বা কি কি লিখতে পারি? জি স্যার। যে আমরা এখানে কনফিডেন্সটা দেখাবো যে আমি এই কাজটা করতে পারবো, এই টাইপের একটা কনফিডেন্স শো করব। তারপরে আমি দেখাবো যে তারা এক্সট্রা ভাবে কি তারা কি কি সুবিধা পাচ্ছে সেটা, এবং দেখাবো যে আমি আসলেই তার কাজটাকে রেসপেক্ট করি অথবা তার কাজটাকে আমি পছন্দ করে নিজের মনে করে নিচ্ছি, এই বিষয়টাকে আমি দেখাবো। যখনই এই বিষয়গুলো দেখাবো তখনই কিন্তু অটোমেটিক আমার এই যে কাভার লেটারটা অন্যদের থেকে কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। সো এখানে আর শেষটা করবো কিভাবে আমরা যে থ্যাংক ইউ বেস্ট রিগার্ডস, এগুলা দিয়ে আমরা শেষ করব। তারপরে আমরা লিখবো যে
আর লিখবো যে আই এম লুকিং ফরওয়ার্ড টু হিয়ার ফ্রম ইউ, মানে তার দিক থেকেও আমরা একটা রিপ্লাই বা রেসপন্সের আশা রেখেই এইভাবে ক্লোজিংটা করব, যে থ্যাংক ইউ বেস্ট রিগার্ডস, আই এম লুকিং ফরওয়ার্ড টু হিয়ার ফ্রম ইউ, eagerly ওয়েটিং ফর ইউর পজিটিভ রিপ্লাই ফ্রম ইউ। মানে শেষ পার্টে যখন আসবো তখন আমরা থ্যাংক ইউ দেওয়ার পর এরকম কিছু একটা লিখবো যেন রিপ্লাইটা তার কাছ থেকে আসে। এভাবে দিয়ে আমরা ক্লোজিংটা করব, যে থ্যাংক ইউ বেস্ট রিগার্ডস, আই এম লুকিং ফরওয়ার্ড টু হিয়ার ফ্রম ইউ, যে আমি আপনার কাছে পরেরটা শুনতে চাচ্ছি, অথবা আপনার কাছ থেকে আমি একটা পজিটিভ রিপ্লাই চাচ্ছি। অন্তর ভাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পলাশ ভাই বলেন। কাজল ভাই নেট গেছে, রাজু ভাই ফোন দিছিল বুঝছেন, রেকর্ডিং অন্য কাউকে অথবা আপনি চালু করেন একটু। আচ্ছা সমস্যা নেই, এটা তো আজকেও মিস হয়ে গেল তাহলে। হ্যাঁ, নীলফামারী ক্লাস মিস হয়ে গেছে। আচ্ছা থাক, সমস্যা নেই। এখন এই পার্ট থেকে রেকর্ডিং করলে আসলে কেউ কিছু বুঝবে না, দরকার নেই। আচ্ছা আপনি অর্ধেকটা করেন, বাকি অর্ধেকটা মনে হয় কাজল ভাইয়ের কাছে আছে হয়তো। এটা শেষ হয়ে গেছে, আচ্ছা থাক, আর দরকার নেই। আমি এই ইয়াটাই দিয়ে দিব, পাওয়ার পয়েন্টটাই দিয়ে দিব। পাওয়ার পয়েন্ট দিলে কি বুঝবে সেটা একটা ফ্যাক্ট। হ্যাঁ গেল। বুঝতে পারবে। আচ্ছা এখন তাহলে আমরা একটা দেখি মেইল, যে আসলে একটা মেল আমরা এত কিছু যে লিখলাম বা এত কিছু যে বললাম সেটা আসলে সেটা এক্সাম্পল কি, সেটার এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পারি যে, এবং আমাদের যে যে পার্টগুলো আমরা বললাম সেই বিষয়গুলো আসলে আছে কিনা সেই বিষয়টা আমরা একটু দেখি। So, কাজল তুমি কিন্তু বিপদে ফেলে দিলা, রেকর্ড করতে করতে রেকর্ড করো না। আছে এই যে নেট চলে গেছিল। আচ্ছা কোথা থেকে নেট চলে গেছিল তোমার? এই একটু আগেই। সমস্যা নেই, এটা আমরা ম্যানেজ করে নিতে পারবো। আচ্ছা তাহলে আমরা যে যে বিষয়গুলো দেখলাম সেইগুলো আসলে একটা মেইলে আছে কিনা বা সেটা এক্সাম্পল আমরা এখন দেখি। আচ্ছা আমরা যদি দেখি যে সাবজেক্ট লাইন, সাবজেক্ট এটা যেহেতু মেল ছিল তো সাবজেক্ট এখানে আমরা এখানে ডিরেক্ট ভাবে লিখে দিছি যে আমরা আসলে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হতে চাই, সেজন্য সাবজেক্টটা এখানে তেমন বেশি নাই। যদি এটা কাভার লেটার হতো সেক্ষেত্রে কিন্তু আমাদের সাবজেক্ট লাইনটা ডিফারেন্ট হতো। যেহেতু এখানে আমার সাবজেক্ট একবারে পুরোপুরি সাবজেক্ট লেখা, সেজন্য আমি একবারে লিখে দিলাম যে আমি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে ইন্টারেস্টেড বা আমি এই জবটা করতে চাই। সো আমরা যদি এখন দেখি আমাদের এরপর সাবজেক্ট লাইন চলে গেল, এরপর আমাদের আসছে কি গ্রেটিংস অ্যান্ড মেইন বডি। সো দেখি গ্রেটিংসটা আছে কিনা। এই যে হাই পামেলা হ্যালওয়ে, এখানে কিন্তু ডিরেক্ট এই যে নাম দিয়ে দিচ্ছে যে হাই, আমাদেরও ছিল কিন্তু যে হাই দেয়ার বা হাই একটা নাম ইউজ করা, যেটা আমাদের গ্রেটিংসে ফ্রেন্ডলি মনোভাব তৈরি করে। দেখি সেটা দিয়ে শুরু করছে কিনা। এই যে দেখেন হাই, হাই পামেলা, এটা দিয়ে শুরু করছে, তার মানে কি একটা ফ্রেন্ডলি মনোভাব নিয়ে নিল। এরপরে যে আই ফাউন্ড অ্যাজ এ সিইও অ্যান্ড ফাউন্ডার এট ইউনিভার্সাল গিভিং হুইচ মেড মি ইন্টারেস্ট টু রিচ আউট, যে তারপরে আমি আমার কাজের, আমি তার যে কাজটাতে ইন্টারেস্টেড সেই জিনিসটা আমি শো করলাম যে আমি মেড মি ইন্টারেস্ট টু রিচ আউট, আমি এই যে এইখানকার একটা সিইও আছি, আমি এই বিষয়টাতে আপনার এখানে ইন্টারেস্টেড হচ্ছি যে আমি আপনার সাথে কথা বলি। সো আমি প্রথমেই আমার পরিচয় দিয়ে তারপরে এই বিষয়টা বললাম। এরপরে আমি তার যে ডিমান্ড ছিল সেই অনুযায়ী বলতেছি কিনা যে ইফ ইউ আর লুকিং ফর ভার্চুয়াল টাইম ফ্রিল্যান্স ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আই অ্যাম হিয়ার টু অ্যাসিস্ট ইউ। তার মানে এখানে আমি বলে দিচ্ছি যে আপনি যদি এই টাইপের কাজ চাচ্ছেন বা এই টাইপের কাউকে চাচ্ছেন সেক্ষেত্রে আমি এখানে আছি আপনাকে অ্যাসিস্ট করার জন্য। তার মানে আমার এই যে গ্রেটিংসটা কিন্তু এই যে শুরু করলো, আমরা গ্রেটিংসে কি দেখছিলাম, গ্রেটিংস এন্ড মেইন বডি, যে বি ফ্রেন্ডলি অ্যান্ড শো ইউর এক্সপার্টিস। তো এখন এই বিষয়টা দেখি। ফ্রেন্ডলি কিভাবে বললাম, যে হাই দিয়ে তার নাম দিয়ে আমি শুরু করলাম, হাই পামেলা। তারপরে আমার এক্সপার্টিস লেভেলটা এবং কি আমার ইন্টারেস্টটা আমি এখানে শো করলাম যে আই ফাউন্ড এস সিইও অ্যান্ড ফাউন্ডার এট ইউনিভার্সাল গিভিং হুইচ মেড মি ইন্টারেস্ট টু রিচ আউট। তার মানে এখানে আমি আমার ইন্টারেস্টটা শো করলাম, এরপর আমি দেখালাম যে আমার এক্সপার্টিস লেভেলটা, সেটা আমি আসতেছি। এখন যে ইফ ইউ আর লুকিং ফর এ ফুল টাইম ফ্রিল্যান্স ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আই এম হিয়ার টু অ্যাসিস্ট ইউ। এখানে আমার ইন্টারেস্টটা আমি শো করলাম এই দুইটা লাইনে। প্রথমে আমি ফ্রেন্ডলি দিয়ে শুরু করলাম, তারপরে আমি আমার ইন্টারেস্ট শো করলাম। এরপর আমি দেখাবো যে আমি আমার এক্সপার্টিস লেভেলে দেখাবো যে লাস্ট কাপল অফ ইয়ার আই হ্যাভ বিন হেল্পিং বিজনেস টিম টু
and provide data entry service all over list building services। এই যে আমাদের তারপরে কথা ছিল যে show your expertise। আমি এখানে এই জায়গাটাতে তার মানে আমার শুরু করব যে আমি কি কি কাজ করে আসছি বা এই টাইপের কাজ করে আসছি কিনা সেই এক্সপার্টিসের জায়গাটা আমি শো করব। যে লাস্ট কাপল অফ ইয়ার আই হ্যাভ বিন হেল্পিং বিজনেস টিম টু কালেক্ট অ্যান্ড প্রোভাইড ডাটা এন্ট্রি সার্ভিস অ্যান্ড অল ওভার লিস্ট বিল্ডিং সার্ভিস। এই যে এখানে আমি কি কি কাজ করে আসতেছি, আমার এক্সপিরিয়েন্স প্লাস এক্সপার্টিস লেভেল, সেই জিনিসটা কিন্তু আমি শো করতেছি। তার মানে আমার এই বিষয়টাও আমরা যে আগে যে বিষয়টা বলে আসছি সেটাও এখানে আছে। এরপর যদি দেখি যে আই এম ভেরি প্রফেশনাল উইথ মাই ক্লায়েন্ট অ্যান্ড অল টাইম আই ট্রাই টু ডেলিভার মাই ওয়ার্ক টু দ্যাম। এখানেও এই যে আমার নিজের এক্সপার্টিস লেভেলটা, একটা আমি পাস্ট এক্সপিরিয়েন্স বলতেছি, তারপরে আমি আমার এক্সপার্টিস লেভেলটা বলতেছি যে আই এম ভেরি প্রফেশনাল উইথ মাই ক্লায়েন্ট। আমি আমার ক্লায়েন্টের সাথে অনেক বেশি প্রফেশনাল সবসময় থাকি এবং আমি আই ট্রাই টু ডেলিভার মাই ওয়ার্ক টু দ্যাম। আমি সবসময় কাজগুলো আমি তাদেরকে ডেলিভার করার চেষ্টা করি। এরপর মাই কমিউনিকেশন লেভেল ইজ সুপার ফ্রেন্ডলি, ইউ উইল বি সার্ভড। এরপরে আসতেছে যে আমরা যে বিষয়টা যে ক্লোজিং পার্টের দিকে চলে আসতেছে মেইন বডির পরে, যদি দেখি যে হাউ দে উইল বি বেনিফিটেড ইউর কনসার্ন অ্যাবাউট দিস অর্গানাইজেশন, এই বিষয়গুলো আছে কিনা। এখন যদি দেখি যে মাই কমিউনিকেশন লেভেল ইজ সুপার ফ্রেন্ডলি, এটাও আমরা এক্সপার্টিস লেভেলে নিয়ে গেলাম। এরপর আমাদের যে পার্টটা ছিল যে বিল্ড কনফিডেন্স অ্যাবাউট ইউ, হাউ দে উইল বি বেনিফিটেড ইউর কনসার্ন অ্যাবাউট দিস অর্গানাইজেশন, এই বিষয়গুলো আছে কিনা দেখি। ইউ উইল বি সার্ভড রিলায়েবিলিটি, ফ্লেক্সিবিলিটি অ্যান্ড অনেস্টি। এই যে আপনার সম্বন্ধে একটা কনফিডেন্স কিন্তু তৈরি করে দিল যে আপনি এবং কনসার্ন, যে আপনি যদি আমাকে নেন সেক্ষেত্রে আপনি রিলায়েবল পার্সন পাচ্ছেন, একজন ফ্লেক্সিবল পার্সন পাচ্ছেন এবং একজন সৎ মানুষ পাচ্ছেন। এই যে এই বিষয়টাও চলে আসলো যে আপনার সম্বন্ধে কনফিডেন্স এবং তারা কি কিভাবে সুবিধা পাচ্ছে এবং কনসার্ন। যে ইউ উইল বি সার্ভড রিলায়েবিলিটি, ফ্লেক্সিবিলিটি অ্যান্ড অনেস্টি। এই জায়গাটাতে আমরা বলে দিলাম যে আপনি আমাকে নিলে এই এই সুবিধাগুলো পাচ্ছেন। অ্যান্ড ক্লোজিং পার্ট আছে যে আই এম এগারলি ওয়েটিং ফ্রম ইউ, বেস্ট রাসেল। বিষয়টা কি বুঝতে পারছেন যে আমরা আসলে এতক্ষণ থেকে যা যা আলোচনা করলাম সেই বিষয়গুলো এখানে আছে কিনা? জি স্যার। তার মানে এটা এটা একটা আমাদের এক্সাম্পল ছিল, সবগুলা যে সেম হবে বা এই হবে, এটা একটা ওভারঅল গ্লিমস দেওয়া যে আমরা যা যা এতক্ষণ আলোচনা করলাম সেইটা আমরা যদি একটা দেখি যে কাভার লেটার বা বিখ্যাত কারো কাভার লেটারে এই বিষয়গুলো আছে কিনা, বা যে কোনো কাভার লেটারে কেউ ইউজ করছে কিনা সেই বিষয়গুলো আছে কিনা, সেটা আমরা জাস্ট এখানে দেখলাম। তো সেই বিষয়গুলো আমরা পাইছি তো না? এই বিষয়গুলাই আমাদের লেখার ক্ষেত্রে আপনার এক্সাম্পল হিসেবে ইউজ করতে পারেন যে আমাদের যে যে পয়েন্টগুলো ছিল সেই পয়েন্টগুলো এখানে আছে। এটা কিন্তু আপনার হচ্ছে মেইলের ক্ষেত্রে ছিল, কাভার লেটার কিন্তু আপনি আরো ডিফারেন্ট করে লিখতে পারেন। সো আমি যদি এখানে তাহলে দেখি যে প্রথমে আমরা ফ্রেন্ডলি মনোভাব দিয়ে শুরু করলাম, তারপরে আমি আমার ইন্টারেস্টটা দেখালাম যেটা আমাদের ওই যে সাবজেক্ট লাইনে একটা ছিল যে কাভার লেটারের ক্ষেত্রে গ্রাব অ্যাটেনশন অ্যান্ড মেক ইমপ্রেশন, এই বিষয়টা ছিল হচ্ছে আমাদেরকে আলাদাভাবে লেখার জন্য, যেহেতু এটা মেইল লিখতেছে কাভার লেটার না, সেই ক্ষেত্রে আমাদের এই পার্টটা আমাদের এই গ্রেটিংস এর পরেই নিয়ে আসছে। আমরা যদি এটা কাভার লেটার লিখতাম সেক্ষেত্রে আমরা কিন্তু সাবজেক্ট লাইনে আলাদাভাবে লিখতাম, কিন্তু যেহেতু এটা মেইল সেক্ষেত্রে আমার সাবজেক্টটা আলাদা হয়ে গেল। তারপরে আমাদের যে এটা ছিল যে মেক ইমপ্রেশন, গ্রাব অ্যাটেনশন অ্যান্ড মেক ইমপ্রেশন, সেই বিষয়টা কিন্তু সাবজেক্টে লেখার সুযোগ নাই। তো সেইটা আমি কি করলাম, সেটাকে আমি ট্রান্সফার করে এই জায়গাতে নিয়ে আসছি আমার গ্রেটিংস এর পরে। আপনি এটা যে কোনো জায়গায় অল্টারনেট করতে পারেন, এটা হচ্ছে নির্ভর করবে যে আপনি কাভার লেটার লিখতেছেন নাকি মেইল লিখতেছেন এটার উপরে। সো সেই জিনিসটাই দেখেন যে গ্রাব অ্যাটেনশন অ্যান্ড মেক ইমপ্রেশন, আমরা যে এখানে শুরু করছিলাম যে হয় বিভিন্ন জব ডিটেলস ইট রিয়েলি অ্যাট্রাক্টস মি, তার মানে আমার ইন্টারেস্টটা শো করা আমি এবং ইমপ্রেশন তৈরি করা, সেই জিনিসটাই এই যে দেখেন আই ফাউন্ড আ সিও ফাউন্ডার এট ইউনিভার্সাল গিভিং হুইচ মেড মি ইন্টারেস্ট টু রিচ আউট, সেম জিনিসটাই এখানে কিন্তু করছে। ভিডিওটা কি আপলোড দিব এখন? ক্লাস শেষ না হতে তোমার ভিডিও শেষ হয়ে গেল? হয়ে গেল না? আচ্ছা ঠিক আছে, তুমি দিও, কখন দিবা? না না, এখনই দিয়ে দিচ্ছি, ক্লাস হতে হতে ওরা পেয়ে যাবে। তারপরে হচ্ছে ইফ ইউ আর লুকিং ফর এ ফুল টাইম ফ্রিল্যান্স ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আই এম হিয়ার টু অ্যাসিস্ট ইউ। এই যে আমাদের সাবজেক্ট লাইনের ওখানকার যে ইমপ্রেশনের বিষয়গুলো ছিল সেই বিষয়টা আমরা এই জায়গাতে তৈরি করে নিলাম। এরপরে আমাদের ছিল যে গ্রেটিংস এর পর মেইন বডি যেখান থেকে শুরু হয়ে গেল যে লাস্ট কাপল অফ ইয়ার আই হ্যাভ বিন হেল্পিং বিজনেস টিম, তার মানে আমার এক্সপার্টিস লেভেলটা আমি শো করতেছি যে আই এম ভেরি প্রফেশনাল উইথ মাই ক্লায়েন্ট অ্যান্ড অল টাইম আই ট্রাই টু ডেলিভার ওয়ার্ক টু দ্যাম, এই জায়গাটা আমার এক্সপার্টিস লেভেল। এরপরে যদি আমি কনফিডেন্স লেভেল দেখাই যে মাই কমিউনিকেশন লেভেল ইজ সুপার ফ্রেন্ডলি, এই যে আমার সম্বন্ধে আমি একটা কনফিডেন্স তৈরি করে দিলাম।
এটা আমি তৈরি করলাম। এরপরে দেখাচ্ছি যে ইউ উইল বি সার্ভড রিলায়েবিলিটি, ফ্লেক্সিবিলিটি এন্ড অনেস্টি। এই বিষয়টাতে আমি ওই যে কনসার্নটা, যে তারা কিভাবে সুবিধা পাচ্ছে এবং তাদের কনসার্নটা কিভাবে দেখাচ্ছে, সেই জায়গাটা যে ইউ উইল বি সার্ভ রিলায়েবিলিটি, ফ্লেক্সিবিলিটি এন্ড অনেস্টি, এই যে এখানে তাদেরকে আমি দেখাচ্ছি তারা কিভাবে সুবিধা পাচ্ছে। এবং ক্লোজিং এ আমাদের চলে আসছে আই এম এগারলি ওয়েটিং হিয়ার ফ্রম ইউ বেস্ট ভেসেল। তাহলে ওভারঅল আমরা যদি এখন বিষয়টা দেখি যে আমরা এখানে আসলে একটা কাভার লেটার লেখার জন্য কি কি টিপস ইউজ করতে পারি। সো ফার্স্ট পার্ট হবে যে আমাদেরকে রিড করতে হবে, যে আমরা জব ডিসক্রিপশনটা যেটা আছে সেটা আমাদেরকে বারবার পড়তে হবে, যে রিড দ্য জব ডিসক্রিপশন অ্যাগেন এন্ড অ্যাগেন। তার মানে যখনই আমরা একটা বায়ার রিকোয়েস্ট আসতেছে বা আমরা কোনো জবে অ্যাপ্লাই করতেছি, সেক্ষেত্রে আমরা কি করব, তার যে জব ডেসক্রিপশনটা আছে সেটা আমরা বারবার পড়বো, যে আসলে সেখানে কি কি চাওয়া হয়েছে সেই বিষয়টা আমাদেরকে ক্লিয়ার হতে হবে, যে আমাদের কি কি চাইছে আর আমরা কিভাবে অ্যাপ্লাই করব। তারপরে আসবে চেক। আমাকে চেক করতে হবে যে আমি সব বাই রিকোয়েস্ট বা যে আমার জব ডিসক্রিপশন আমি সেগুলোতে আসলে ফিটেড কিনা। দেখা গেল আমাকে এমন একটা বলা হলো যেটা আমি আসলে করতে পারবো না, দেখা গেল আমার স্কিলের সাথে সেটা মিল নেই, বাট আমি অ্যাপ্লাই করে ফেললাম। এই বিষয়টাতে একটু আমাদের খেয়াল রাখতে হবে এবং সচেতন হতে হবে যে আমি আসলে তার স্কিলটাতে আসলে যেটা চাচ্ছে সেটাতে আমি আসলে ফিট কিনা। এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। কারণ যে বিষয় যদি দেখা গেল যে আমি সেই বিষয়তে ফিট না বা সেই বিষয়টা আমি জানি না বা স্কিলড না, দেখা গেল তারপর আমি সেটাতে অ্যাপ্লাই করলাম, এই বিষয়টা আসলে করাচ্ছে না করাই বেটার আর কি। কারণ আমি যে বিষয়টা জানি আমি শুধু সেগুলোতেই অ্যাপ্লাই করবো। এই জন্য এখানে বলা হচ্ছে যে চেক দ্য ডিজায়ার্ড স্কিল, যে যে বিষয়গুলো চাওয়া হয়েছে বা যে কাজগুলো চাওয়া হয়েছে সেগুলো আমি পারি কিনা, এই বিষয়টা আমাকে খেয়াল রাখতে হবে একটা কাভার লেটার লেখার ক্ষেত্রে অথবা একটা বায়োর রিকোয়েস্ট লেখার ক্ষেত্রে। এরপরে আমাকে করতে হবে যে আমি যখন আমার বায়োর রিকোয়েস্টটা বা কাভার লেটারটা লিখবো, আমি এটা পলাইটলি এবং সিনসিয়ারলি লিখবো। আমি তাদেরকে অনেক বেশি ফ্রেন্ডলি এবং পলাইট হব আর সিনসিয়ারলি লিখবো, যেন আমার বানান ভুল বা আমার কথা একটু আহ, অহমিকা বা অহংকারী এই বিষয়গুলা বা আমার বেশি শো অফ হয়ে যাচ্ছে কিনা, এই বিষয়গুলো আমি একটু খেয়াল রাখবো। অনেক নম্র ভদ্রভাবে এবং সিনসিয়ারলি ভাবে আমি এই বিষয়গুলো লিখবো। তারপরে অলওয়েজ ডাবল চেক বিফোর সেন্ডিং। এরপর যখন আমি সেন্ড করব, সবসময় আমি 2-3 বার করে চেক করবো যে আমি যা যা লিখতে চাইছি তা ঠিক আছে কিনা, আমি যা যা লিখছি তার মধ্যে ভুল টুল কোনো কিছু আছে কিনা, এই বিষয়গুলো আমি খেয়াল রাখবো। তার মানে আমার 4টা বিষয় খেয়াল রাখতে হবে। প্রথমে পড়তে হবে যে জব ডিসক্রিপশনটা বা বায়ার রিকোয়েস্টটা কি বিষয়ে, সেটা আমাকে বারবার পড়তে হবে। তারপরে চেক করতে হবে যে আমি এই যে যে বাই রিকোয়েস্টটা আসছে অথবা যেই কাপাল আমি যেই জবটাতে অ্যাপ্লাই করতেছি সেটার জন্য আমি ফিটেড কিনা, সেই স্কিলগুলো আমার আছে কিনা, এটা খেয়াল রাখতে হবে। তারপর হচ্ছে লিখতে হবে। যখন আমি লিখবো, লেখার সময় আমি অনেক ভদ্রভাবে লিখবো, মানে ভদ্র বলতে বোঝাচ্ছে যে উদ্ধত আচরণটা যেন না হয়, এবং সিনসিয়ারলি আমি যেটা যে ওয়ার্ড গুলা যে সেন্টেন্স গুলো ইউজ করতেছি সেটা যেন আমি সিনসিয়ার ভাবে ইউজ করি, যে আমার এক্সট্রা বা অপ্রাসঙ্গিক কোনো কিছু চলে আসতেছে কিনা। কারণ এটা কাভার লেটার, এটা আসলে লেটার না। নর্মাল লেটার হলে আমরা এখানে আসলে অনেক অপ্রাসঙ্গিক বিষয় আসলে লিখতে পারি। যেহেতু আমরা একটা জবের জন্য অ্যাপ্লাই করতেছি, সেই জন্য আমাকে এটা অনেক বেশি সিনসিয়ারলি লিখতে হবে। আর ডাবল চেক, আমরা যখন সেন্ড করার আগে আমাদের তো চেক করার অপশন থাকে। খবর দে। স্যার বলা যায়, বলেন ভাই। স্যার দেখেন পাওয়ার পয়েন্টটা ইয়েটা দিতে পারেন নাকি? কোথায় দেবো স্যার?
সবাই দেখে চুপচাপ হয়ে গেল। হুম, আমাদের স্টুডেন্ট গুলো কই গেল? আমাদের কারা? আচ্ছা ভাই, আচ্ছা, নাইলে আমরা সবার পরিচয় নেই। পরিচিত হই আমরা সবাই। হ্যাঁ দেখো ইন্টার দেয় কিনা। আচ্ছা ভাই, আপনাদের ইয়া চলতেছে এখন, আপনাদের কি ক্লাস চলতেছে? লাবিব ভাই কি নিচ্ছে? লাবিব ভাই কিন্তু আমাদেরও ট্রেনার ছিল। হ্যাঁ, 2 দিন ক্লাস নিয়েছি। হ্যালো হ্যালো, জি ভাই বলেন, শোনা যাচ্ছে। লালিত ভাই আমাদের ইয়ে আছে, এখন মেনশিপ আছে, তাকে মেনশিপ শুরু করেছে। ও আচ্ছা, হচ্ছে যে বাল্কি বলছেন মেলচি, তাই না? হ্যাঁ মেনশিপ। আচ্ছা, সমস্যা নেই। So, আমাদের এগুলা আমাদের হয়েছে আর কি। মেনশিপ কি আপনাদের শেষ? হ্যাঁ মেলচি শেষ। মেলচি আপনাদের কি কি হয়েছে? কি কি বলতে আরেকটু যদি ডিটেলস বলতেন তাহলে মানে ভালো হতো। কোন কোন টপিক করা হয়েছে? আর টপিকস বলতে আমরা তো শেষের, আমাদের আর জাস্ট 4টা ক্লাস আছে। হচ্ছে এই যে ব্যাকলিং এসইও, আর হচ্ছে এই ওয়েব স্ক্র্যাপ, আর কয়েকটা আর কি জাস্ট বেসিক। তাছাড়া শেষ। আজকে আমাদের 47 নম্বর ক্লাস, আর 3টা ক্লাস আছে। আমাদেরও তো হাসলি নম্বর না। হ্যাঁ ওই সেম অবস্থা, এর মধ্যে যতটুকু হবে আর কি। 47 নাম্বার আর মাত্র 3টা। আজকে হ্যাঁ চার ব্রো, তারিখে তাই শেষ আছো হবে। তুমি। আমাদের তারপরে ওই যে মেন্টরিং হবে। মেন্টরিং ক্লাসে যাওয়া লাগবে তাড়াতাড়ি। হুম। না না, আপনাকে আসবে না। কি ড্রপ আউট আপনি লাজ ভাই? হ্যাঁ ভাই। ড্রপ আউট। আচ্ছা ব্রেক দিব, আর 8 মিনিট একটু গল্প করি। ইয়াটা আপলোড দিয়ে দিচ্ছি ড্রাইভে। দাও ওই লিঙ্ক থেকে সরাবো। অমিতাভ দাদা কিন্তু আমি কেস করে দিব এলইডি নামে। দেন, সমস্যা নেই, আমার এখন নাম তো রাইসুল ইসলাম, সমস্যা নেই। হ্যাঁ, তো কার নামে কেস আজকে কিছু করবে বলা না? যাবে না, আজকে কিছু বলা যাবে না, আজকে রাইসুল ভাইয়ের নামে আছে। আচ্ছা ভাইয়া, আপনাদের ব্যাচ নাম্বার কত এটা? এটা হচ্ছে 10। 10। DM10। হ্যাঁ, দিনাজপুর। হ্যাঁ, লট 1 ব্যাচ 10। 10। আপনাদের মনে হয় ব্যাচ কত? ফোর। লট তো সবারই 1। লর্ড ওয়ান দিনাজপুর টপ আপ 4। তো লাজুক ভাইয়ের তো ভালোই ক্লাস নেয় তাই না? আমাদের তো হ্যাঁ নিশ্চিত। আমাদেরও নিচে হচ্ছে। আচ্ছা, সংখ্যার দিক দিয়ে কি আমরাই সবচেয়ে বেশি নাকি? সবাই দিয়ে 4 5 3, আমরা দিই 10। সবাই ভাই যদি আমরা আপনারা বেশি, না না, আপনারা বেশি পারেন ভাই। 12টা আছে না, টোটাল মনে হয় 16টা ব্যাচ। 16 পর্যন্ত আছে। আর 16টা ছিল, এখন 12টা আছে। টোটাল 12টা ক্লাস হয়, তার মধ্যে শেষ হয়ে গেছে ওই যে রাইসুল ভাই বিকালে ক্লাস 10টা শেষ হয়েছে। তাও তো মানুষটা শান্তি নেই, এখন আরো 3টা ক্লাসের দায়িত্ব দিছে ভিজিটের। এতদিন ক্লাস ছিল না, মানে ক্লাস ছিল। ওইটাই আগে ভালো ছিল, যে হ্যাঁ, রেগুলার একটা নির্দিষ্ট ইয়া ছিল, স্থান ছিল। কথা হচ্ছে ভাই আর কি পাবো না, ভাই কি আর দিবে না? ভাই ক্লাসে কি ব্রেক টাইম চলতেছে নাকি? না ভাই ব্রেক টাইম শুরু হয়নি। 11টাতে তাই। কিছু বলার থেকে বলতে পারেন। না না, এমনিতেই বলতেছি, সবাই চুপচাপ যে।
হ্যাঁ আপনাদের ক্লাস আসছে আর হচ্ছে কেউ কথা বলতেছে না। হুম। শীতেন হ্যাঁ দাদা। কালকে ঘুমাই গেছিল নাকি? হ্যাঁ দাদা, কালকে ঘুমাই গেছিলাম, মানে শহর থেকে আসি তো ক্লান্ত, মানে এতটা ঘুম ধরছে। আচ্ছা ভাইয়া, মানে আপনাদের ব্যাচ সকালবেলায় উঠে থেকে, দেখতেছি মা। হ্যালো, আপনাদের ব্যাচ থেকে হচ্ছে হ্যাঁ দাদা আর্নিং বলেন। কতদিনে শুরু হয়েছে? বুঝি নাই, আরেকবার বলেন। আর্নিং আর্নিং স্টার্ট হয়েছে আপনাদের ও, ব্যাচে? আমাদের এই যে রাইটার তো সেই ফেমাস লোক, ইনি আগে মানে আর্নিং শুরু করছেন, আগে থেকে উনি ছিলেন। কে? তবে আর্নিং আমি হচ্ছে নামটা যে শুনতে পারিনি। এই যে রাইটার দা, এই যে আমার সঙ্গে কথা বললো, আচ্ছা, যে আছে উনি, জি। ইনি অনেক তবে এই যে এই মাসের মধ্যে লেভেল 1-এ চলে যাবে সম্ভবত। আর আমাদের earning তো শুরু হলো। উনি কি একটা আগে দাদা থেকে ছিল, ওই ছিল যে মুস্তাফিজুর ফাইবারে? ভাই। হ্যাঁ, আগে থেকেই ছিল। মানে আমরা দুই একটা দাদা ছিল আর কি, যেমন রাইটার দা ছিল আর মুস্তাফিজুর ভাই। কিন্তু আর্নিং তাদের সেই রকম ছিল না। এই আমাদের প্রায় 25টা ক্লাসের পর দু একজন করে হয়েছে। আর রাইটার দ্বারা এটা ভিন্ন ব্যাপার। উনি তো ওই যে এই 15-20টা ক্লাস পর তো উনি পাইতে আছেন এখন পর্যন্ত। যে বড় বড় প্রজেক্ট ধরতেছেন এই দাদা, ব্যাপারে আল্লাহ। আপনারা আর ধরবেন, আমরা লেগে হচ্ছে থাকেন ভাই, চেষ্টা করেন। আমাদের তো বলছে টিম বানাইতে, আমরা তো দাদা, আপনাদের কি অবস্থা ব্যাংকের? আহ, আমাদের ব্যাচে নাই এখনো, আমি একমাত্র আমার বর্তমানে। আর হচ্ছে ও, বাকিদের কত ডলার অবস্থা, আমি কত একটা ডলার কাজই বাজেট? করছি। আচ্ছা, একটা কাজই করছি, $2 কাজ করছি, $25 টিপস দিছে। ও, যাক ভালো তো। হ্যাঁ এটা ইমপ্রেস তো, ভালো। হ্যাঁ কমিউনিকেশনের উপর ডিপেন্ড করে অনেক কিছু। যেটা বললো অমিতাভ ভাইয়া, হচ্ছে আপনার টার্গেট থাকতে হবে যে পার্মানেন্ট। হ্যাঁ, একটা বায়ার আপনি 1 বছর পর পাইলেন, বাট এই একটাকে আপনি ধরে রাখলেন আরো 2 বছর। হ্যাঁ, ওই আপনার টাকা ফিরিয়ে দিবে। আর আপনি যদি চান যে না আমি আসলো, আমি অন টাইম কাজ করে দিলাম, চলে গেল, এইরকম চিন্তা ভাবনা আর কি রাখবেন না। চেষ্টা করবেন যাতে আর কি ওর কাছ থেকে নেক্সট আরো কাজ নেওয়া যায়। এই হচ্ছে আহ, আমাদের গ্রুপে, ফেসবুক গ্রুপে কালকে সেদিন একটা পোস্ট শেয়ার হয়েছে $150। তো আচ্ছা। হচ্ছে ওই ওই বায়ারটা, ওই রাইসুল ভাইয়ের স্টুডেন্ট কিন্তু, যে সেলারটা ছিল। আর হচ্ছে বায়ারটা ওই সেলারকে ফার্স্ট কাজ দিয়েছিল $5। ও ওইখান আচ্ছা। থেকে আজ $150 কাজ দিয়েছে। তো বাহ। কমিউনিকেশনটা অনেক কিছু নির্ভর করে। হ্যাঁ হ্যাঁ। আর হচ্ছে আমার বায়ারটার কথা বলি, আমার বায়ারটার সাথে আমার ডিল হয়েছিল, ওনাকে আমি 200টা লিড দিব হচ্ছে $20। আচ্ছা। তো সেইখান জায়গায় আমি ওনাকে ফাইনালি যখন ডেলিভারি জমা দিচ্ছি 94টা লিড দিছি হ্যাঁ। ইন টোটাল। ও, 200-র বদলে 94টা পেয়ে উনি আমার 200 দিছে। ওনলি 94টা? হ্যাঁ, কারণ আমার যে 94টা দিছি, এই 94টা একটাও আর কি আনভিল ছিল না আর কি, অপ্রয়োজনীয় ছিল না, ওর টার্গেটেড ইনফরমেশন গুলাই ছিল। তারপর মূলত দাদা আপনি তখন বলতেছেন যে আমি আর পারতেছি না, আমার মানে সমস্যা, মানে লিড না, গুলো এরকম কালেক্ট করতে কিছু হচ্ছে। কিছু বলি নাই আসলে, কমিউনিকেশনটা এমন হয়ে গেছিল তো, জাস্ট আমি ওয়ার্কটা ডেলিভারি করে দিছি, আমি বলছি যে তুমি, আর কিছু বলার লাগে নাই আসলে। আসলে কথা ও বলবেন, মানে হ্যাঁ। আপনার কাজের উপর নির্ভর করে উনি দিয়ে দিয়েছেন খুশি করে। হ্যাঁ, কাজ, আপনি মার্কেট প্লেসে আসছেন, আপনাকে তো অবশ্যই স্কিল তো আপনার থাকতেই হবে, হ্যাঁ। এবং কমিউনিকেশনটা একটু ভালো রাখার চেষ্টা করুন ক্লায়েন্টের সাথে। ও, হুম, তা তো অবশ্যই। ব্রেক দিয়েছি। হ্যাঁ হ্যাঁ।
একটা ব্রেক হোক, তারপর মিটে আসবো। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ। কত মিনিট দেবো তো ব্রো? 20 যাও 25? 25 মিনিট। 25। হুম। এরপর কি করবো আমরা নিজেরা তো জানি না। এরপর কি আর দেখা যাক, কিছু একটা করবো এখন। আর্টিকেল রাইটিং শিখবো। হ্যাঁ, ওই রাইটার রয় তাদের কাছে শিখতে হবে, উনি তো কিছু একটা এক্সপার্ট, ওইটা শেখা লাগবে, ওনার হুম। স্কিল সব নিয়ে নিবো। আচ্ছা দাদা, হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলেন। মানে আচ্ছা, এখন ব্রেক হবে না? ওই ব্রেকে হোক, তাহলে পরে কথা বলি। হ্যাঁ হ্যাঁ বলেন, সমস্যা নেই, আছি মানে তো। আমরা চাচ্ছি যে রাইটার দা যেহেতু আমাদের বিগ ম্যান, এবং প্লাস হুম হুম, উনি হচ্ছে অনেক অভিজ্ঞ মানুষ, তো অবশ্যই। ওনার ইন্ট্রোডিউস আমরা যে শুনতাম, যাই হোক আমার যতই পরিচিত, তারপরও আমাদের সবার দিক থেকে আমি হ্যাঁ বলতেছি, হ্যাঁ, তাহলে আমরা আমার। ব্রেকের পর এসে তাহলে সবাই সবার সাথে মিট। হ্যাঁ হ্যাঁ। তাহলে তো ব্রেকটা আগে নেই তাহলে। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, ব্রেকের পর। আচ্ছা।
আচ্ছা 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 আচ্ছা, তাহলে রাখি।